লাল টুকটুকে একটা শাড়ি আমার হাতে দেওয়া মাত্রই আমি শাড়িটা ছুঁড়ে মারলাম দরজা বরাবর বাইরে ফেলে দেওয়ার জন্য। কিন্তু শাড়িটা বাইরে না গিয়ে দরজায় লেগে ফ্লোরে পড়ে গেল। কি পেয়েছেন আপনি? শাড়ি এনেছেন কেন? আমি কি আপনাকে বলেছি আমার জন্য শাড়ি আনতে? অধিকার ফলাচ্ছেন? অধিকার? আজ শাড়ি দিবেন, কাল গায়ে হাত দিবেন, এটাই তো? হ্যালো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করার আগে তোমাদের জন্য রয়েছে একটি স্পেশাল গুড নিউজ। শামীম, সোনালিকা, আশিক, মিষ্টি এবং সকল প্রকার পপুলার ভয়েস আর্টিস্টের কণ্ঠে সমস্ত রকমের রোমান্টিক ভালোবাসার গল্পগুলো এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ বিউটিফুল লাইভেও আপলোড হচ্ছে। ইভেন এখন যে গল্পটি দেখছেন এই গল্পটিও আমাদের ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে, তাও আবার ইউটিউব চ্যানেলে আপলোড করার ঠিক 2 ঘন্টা আগে আমাদের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হচ্ছে। যদি আপনি পরবর্তী পার্টি দেখার জন্য অধীর আগ্রহে থাকেন তাহলে আর দেরি না করে এক্ষুনি ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক দেওয়া আছে, লিংকটিতে ক্লিক করে আমাদের বিউটিফুল লাইভ পেজটিতে ভিজিট করুন এবং লাইক অ্যান্ড ফলো করে আমাদের সাথেই থাকুন। তো কি বলছো তুমি অনু? এমন করছো কেন? আপনাকে আমি কি বলেছি আপনার মনে নেই? আমি আপনাকে স্বামী বলে স্বীকার করি না, মানি না আপনাকে আমি স্বামী। কোনোদিন আর আসবেন না আমার ইচ্ছা পূরণ করতে। তুমি তো গতকাল ভাবির সাথে টিভি দেখার সময় বললে, ভাবি আমার না টকটকে লাল রঙের একটা শাড়ি আর কালো রঙের একটা ব্লাউজ পরতে ইচ্ছে করছে, তাই তো আমি তোমার জন্য নিয়ে এলাম। আমি কি আপনাকে বলেছিলাম? না। আপনাকে আনতে বলেছিলাম? না। তাহলে যাকে আমি ভালোবাসি না, স্বামী বলে স্বীকার করি না, তার কাছ থেকে কিছু নেওয়ার প্রশ্নই আসে না। তুমি না মানলেও এটাই সত্যি যে তুমি আমার স্ত্রী, আর তোমার সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব এখন আমার। আমার কোনো ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে না, ধন্যবাদ। আপনি এবার আসতে পারেন, আর আপনি আমার সময় গুনেন এবং প্লিজ যান এখান থেকে, আমাকে একা থাকতে দিন। উৎস আমার বিয়ে করা বর, যাকে আমি 3 দিন হয় কবুল বলে বিয়ে করেছি, কিন্তু আমি ওকে মন থেকে স্বামী হিসাবে মেনে নিতে পারিনি, আর কোনোদিন পারবো বলে মনেও হয় না। কেননা বিয়েটা আমি নিজের ইচ্ছেই করিনি, বিয়েটা সম্পূর্ণ বাবা মায়ের ইচ্ছাতেই হয়েছে। একদিন আমি অনয়ের ছোট ভাইয়ের সাথে লুডো খেলছিলাম আর দুষ্টুমি করছিলাম, আর হুট করে উৎস ওর পরিবারের লোকজন নিয়ে আমাদের বাসায় হাজির। বাবা মাও সেদিন খুব রান্না বান্না করেছিলেন। বুঝতে পারছিলাম না কেন এত আয়োজন। উৎস বাবার বন্ধুর ছেলে। উৎস আর আমার আব্বু দুজন ছোটবেলার খেলার সঙ্গী। দুজনকে নাকি দোস্ত পাঠিয়ে দিয়েছিলেন তাদের বাবা মা, সেই থেকে তারা কলিজার বন্ধু। ওনাদের দেখে ভাবলাম হয়তো আম্মু আব্বু এমনিতেই নিমন্ত্রণ করেছেন, কিন্তু তখনই আমার ভুল ভাগে যখন আব্বু এসে আমাকে বলেন, অনামিকা, আজ তোর বিয়ে এবং তা উৎসের সাথে। উৎসর বাবা মা এই শাড়ি গহনা নিয়ে এসেছে, যা এগুলো পরে নে। আব্বু এসব কি বলছো তুমি? যা শুনেছিস ঠিক শুনেছিস, যা এগুলো পরে নে। তোমরা কি পুতুল পেয়েছ আমায়? যা বলবে তাই মাথা পেতে নেব? আমি বলছি না গতকাল আমি শায়নকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় তবে আমি শায়নকেই করব, নয়তো আর কাউকে না। কিন্তু বাবা সেদিন আমার কোনো কথা শোনেননি। গত রাতে আমি শায়নের কথা বলার পরই তারা আমার বিয়ে ঠিক করে ফেলেন উৎসের সাথে। উৎসের পরিবার থেকে অনেকদিন আগেই আমার বাসায় প্রস্তাব দিয়েছিল বিয়ের জন্য। আব্বু তখন না করেছিলেন আর বলেছিলেন লেখাপড়া শেষ হোক আগে অনামিকা, তারপর ভেবে দেখা যাবে। কিন্তু যখনই আমি পরিবারের শায়নের কথা জানালাম তখনই তারা এমন প্ল্যান করলেন। আমি খুব করে না করেছি, কিন্তু আমার বারণ শুনে বাবা স্ট্রোক করেন, আর বাধ্য হয়ে সেদিন আমার উৎসকে বিয়ে করতে হয়। আমি অনামিকা, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার ছোট্ট একটা ভাই আছে, ওর নাম অয়ন। বাবা মায়ের অবাধ্য কোনো দিন হইনি আমি ছোটবেলা থেকে। তারা যা বলেছেন তাই শুনেছি, তাই ভেবেছিলাম শায়নের কথা বললে তারা আমার একমাত্র আবদারটা রাখবেন। এবারও তাদের কথা মতো আমার ভালোবাসাকে কোরবানি দিতে হলো, শায়নকে হারাতে হলো। কিন্তু শায়ন আমাকে রিয়েল লাভ করে, তাই তো বিয়ের কথা আর আমার পরিস্থিতির কথা শোনা মাত্রই আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরটাকে নয়। তুমি 6 মাস বাদ বছর খানিক পরও আমার কাছে চলে আসো, তাহলেও আমি তোমাকে গ্রহণ করব। তাই আমি বাসর রাতেই উৎসকে সব বলে দিই আর বলি আমি আপনার সাথে সংসার করতে পারবো না, আমি শায়নের কাছে চলে যাব।
শুধু বাবা একটু সুস্থ হলেই। আর আপনি যত তাড়াতাড়ি পারেন আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। আমি পরিস্থিতির চাপে পড়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। বাবা এমন অসুস্থ না হলে আমি শাইনের সাথে পালিয়ে যেতাম। তাই আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। স্বামীর অধিকার চাইতে আসবেন না একদম, নইলে একদম খুন করে ফেলবো আপনাকে না, নিজেকে। কিন্তু উৎস আমার কথাগুলো শুনে যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। শোনো মিসেস অনু, এই অনুকে? আমার নাম অনামিকা, আর আমি আপনার মিসেস নই। আমি তোমাকে আদর করে অনু রাখবো। ডিভোর্স চাও তো? ওকে, আমি তোমায় ডিভোর্স দেব, তবে 3 মাস পর। 3 মাস পর মানে? হ্যাঁ, 3 মাস পর তোমাকে আমি ডিভোর্স দেব যদি তুমি চাও। কিন্তু এই 3 মাস আমাকে সময় দিতে হবে। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, এই 3 মাসে তুমি নিজেকেই বদলে ফেলবে আর আমাকে বুকে টেনে নেবে। এত কনফিডেন্স? ইয়েস। তবে ওকে, আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমিও ঠিক 3 মাস পার হতেই 91 দিনের দিনই আপনাকে ডিভোর্স দিয়ে শায়নকে বুকে জড়িয়ে নিব। মনে রাখবেন, সময় মাত্র 3 মাস। এরপর থেকে উৎস আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আমার মন ওকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। পারবে বা কী করে? আমি যে অনেক আগেই শায়নকে ভালোবেসে বসে আছি, বিয়ের স্বপ্ন দেখেছি। বাবা মা মেনে নিলেই আজ আমি শায়নের ঘরে থাকতাম। শায়নকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছি আমি। স্বপ্নগুলো শুধু পূরণের অপেক্ষায় ছিলাম, আর সেই স্বপ্নগুলো আমার পুরে ছাই হয়ে গেল। অনামিকা, এই অনামিকা, কি ভাবছো? প্লিজ আপনি যান এখান থেকে, আর শাড়িটাও নিয়ে যান। আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দিন। চলে যান। কিছুক্ষণ পর উৎসর মা আমাকে এসে ডাকেন। বৌমা, বৌমা, কোথায় তুমি? এই তো মা, আসছি। উৎসের আত্মীয় স্বজনরা এসেছেন, সবাই আমাকে দেখতে এসেছেন। মা সেই জন্যই আমাকে ডেকেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটাই কি উৎসের বউ? হ্যাঁ গো ভাবি, এটাই আমাদের উৎসের বউ। বাহ, কি সুন্দর দেখতে গো আমাদের বৌমা। এসো মা, এসো, বসো এখানে। আমি গিয়ে সবার সাথে বসলাম। ভাবি সবাইকে নাস্তা এনে দিলেন। সবাই আমার সাথে কথা বলছেন এক এক করে। জানো বৌমা, তোমার বর কিন্তু খুব ভালো। আজ পর্যন্ত এ পাড়ার কেউ ওকে খারাপ বলতে পারেনি। আরে আরে, পারবে কি করে? ও কি কখনো কোনো মন্দ কাজ করেছে নাকি এখন অবধি? সবাই উৎসের প্রশংসা করছে, কিন্তু এসব শুনতে আমার একটুও ভালো লাগছে না। এখানে যদি সায়নের প্রশংসা করা হতো তবে হয়তো আমার কখনোই মন্দ লাগতো না, কিন্তু উৎসকে আমার সহ্যই হয় না। যদিও উৎস দেখতে ভালোই হ্যান্ডসাম, কিন্তু আমার চোখে সায়নী পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ। আমার ফোন বাজছে। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে রুমে গেলাম। গিয়ে দেখি উৎস আমার ফোনের সামনেই বসে। ফোন বাজছে আর ও দেখে যাচ্ছে। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে ফোনটা রিসিভ করে যা তা বলে দিত। স্পষ্টভাবে স্ক্রিনে বারবার নামটা ভেসে উঠছে, জান আমার। আমি ফোনটা হাতে নিতেই উৎস রুম থেকে আবার বেরিয়ে গেল। হ্যাঁ বলো। এতক্ষণ লাগে ফোন ধরতে? কত চিন্তা করছিলাম জানো। সরি, আসলে বিজি ছিলাম একটু। ওই উৎসের সাথে নয় তো? শান প্লিজ, তোমাকে বলেছি না ও আমার হাতটাও আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেখবে না। এমন ছিল ও। বাহ, 3 দিনে চিনে গেলে। তুমি কি এখন ঝগড়া করবে আমার সাথে? না, আচ্ছা রাখছি, নিজের খেয়াল রেখো। ওকে, তুমিও। শাইন ফোন রেখে দেয়। দেখতে দেখতে কেটে যায় 15 দিন। উৎসর পরিবার সবাই আমাকে খুব স্নেহ করে। তার ছেলের বউ হিসেবে না, এবারের মেয়ের মতোই রাখছেন আমাকে। এর মধ্যে আমি আর আমাদের বাসায় যাইনি। আব্বু সুস্থ হয়েছেন এখন। আমি আর যাইনি তাকে দেখতে। যেই মানুষটা আমার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করলো, তাকে দেখতে যাওয়ার ইচ্ছাটাই আর নেই। উৎস এর মধ্যে কয়েকদিনই বাড়ির কাউকে না জানিয়ে গিয়ে দেখে এসেছে আম্মু আব্বুকে। আমি চাইনি। না জানিয়ে যাওয়ার কারণ হচ্ছে, তাহলে সবাই বলবে আমি কেন গেলাম না। আমি ছাড়ার কাউকেই জানাইনি। যদিও একদিন শুধু সবার সাথে গিয়ে দেখে এসেছিলাম, কিন্তু তেমন কোনো কথা বলিনি। সবার সামনে যতটুকু বলার দরকার ছিল ততটুকুই বলেছি। ফোন বাজছে। হ্যালো সায়ন,
কবে আসবে তুমি বলো তো? আমার কিন্তু এইসব মোটো ভালো লাগছে না। আমার ভালোবাসার মানুষ অন্যের ঘরে, এটা আমি মানতে পারবো না। তাছাড়া কিসের এত দেরি তোমার? তোমার বাবাও তো এখন সুস্থ। সায়নার মাত্র তো মাস 15 দিন, তারপরেই আমরা এক হব। আমি আর ধৈর্য রাখতে পারছি না অনামিকা। আমার বারবার মনে হয় ওই বেটা উচ্চ। কোনো চিন্তা করো না, ও এমন না। উহ, রাখছি আমি, ভালো লাগছে না আমার। আচ্ছা, ভালো থেকো। আসলে তো কারোর পক্ষেই সম্ভব না তার ভালোবাসার মানুষটাকে অন্যর হতে দেখা। সায়ন কিভাবে পারবে সহ্য করতে তাহলে? কিন্তু উৎস, আমি তো ওর বিবাহিত স্ত্রী। আমি যখন সায়নের সাথে চলে যাব তখন ও এটা মানতে পারবে তো? পারবে না কেন? অবশ্যই পারবে। আমি তো আর ওর ভালোবাসা না। আমি তো আগেই সব বলে দিয়েছি আমি ওকে ভালোবাসি না। আমি সায়নের কাছে চলে যাব, যেহেতু ওর আমাকে ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না। তাই আমি গেলেও যা, না গেলেও সে একই। ভাবতে ভাবতে উৎসের আগমন। অনু, জি? আজ সন্ধ্যায় আমার একটা অফিস প্রোগ্রাম আছে, সবাই তাদের ওয়াইফকে নিয়ে যাবে। তুমি কি আমার সাথে যাবে একটু প্লিজ? সরি। সবার সামনে আমি একটু ছোট হয়ে যেতাম কিনা? যাকগে, সমস্যা নেই। উৎস গোসল করতে চলে গেল। আমি বিছানা ঠিক করছি, রুম ঝাড়ু দিচ্ছি। অনু, আমি তোয়ালিটা নিতে ভুলে গেছি, একটু দিবে প্লিজ? দিচ্ছি। আমি উৎসকে তোয়ালেটা দিতেই দরজা নক করি, আর ও দরজা খুলে দিতেই আমি কিভাবে যেন পা পিছলে ওর উপর পড়ে যাই, আর আমি ভিজতে থাকি ওর সাথে। ভিজে যাই অনেকটাই। উফ, অসহ্য। কি অসহ্য? ছাড়ুন আমাকে। আমি কি বলেছিলাম আমার উপর এসে পড়ো? তুমি তো আমার সাথে গোসল করতে ঢ্যাং ঢ্যাং করে চলে এলে, আর আমি যদি এখন না ধরতাম তবে তো যেত কোমর একেবারে ভেঙে। মন কি জয় করে ফেলেছি নাকি? মন জয় মাই ফুড। ছাড়ুন আমাকে, ছাড়ুন। এদিকে ভাবি আমাকে ডাকতে আমাদের রুমে আসেন। কোনো সাড়া না পেয়ে ভিতরে ঢুকতেই দেখে আমরা দুজন নায়ক নায়িকা স্টাইলে ভিজছি। আর ভাবি লজ্জা পেয়ে বললেন, সরি, রোমান্টিক মোমেন্টে চলে এসেছি। আমি চাই গোসল হলে তোমরা চলে এসো, বাবা মা তোমাদের ডাকছেন। এদিকে আমি উৎসের বুকে 2-4টা ধুমধাম কিলঘুষি দিয়ে নিজেকে ছাড়িয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিই, আর বেশরম নির্লজ্জ বলে কয়টা গালিও দিই। উৎস গোসল করে একেবারে প্রোগ্রামের জন্য রেডি হয়। ছেলেটা দেখতে খারাপ না, ভালোই লাগছে। অনু, জি? কেমন লাগছে আমাকে বলো তো? ঠিকঠাক। ও আচ্ছা আচ্ছা, শোনো, আমি বাবা মার সাথে দেখা করে একবারে প্রোগ্রামে চলে যাব। তুমি রাতে খেয়ে নিও। আচ্ছা, ঠিক আছে। তুমি আমার সাথে এলে ভালো হতো। আচ্ছা, আসি। উৎস চলে যায়। আমি টিভি অন করেই টিভি দেখতে থাকি। কিছুক্ষণ পর দেখি হঠাৎ মেসেঞ্জার টোন বেজে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখি উৎস ভুল করে ওর মোবাইলটাই রেখে চলে গেছে। কেন যেন আমি ওর মেসেঞ্জারে ঢুকলাম, দেখি ওর এক বন্ধুর মেসেজ। কিরে উৎস, এত লেট হচ্ছে কেন? ভাবি কি খুব বেশি মেকআপ করছে নাকি? তুই না বলেছিলি ভাবি না সেজে রাজকন্যা? তাহলে এত লেট কেন শুনি? আচ্ছা, তাড়াতাড়ি ভাবিকে নিয়ে আয়, তারপর ভাবির কাছেই শুনে নেব। আমি উৎসের মেসেঞ্জার চেক করতে লাগলাম। কয়েকটা মেয়ে ওকে অনেক মেসেজ দিয়েছে। ও কয়েকজনকে মেসেজে ব্লক দিয়ে রেখেছে, আর প্রায় সবাইকেই বলেছে আই অ্যাম ম্যারিড। আমি সব পুরনো মেসেজ চেক করলাম। আমি ওর ফেসবুক আইডি ঢুকলাম। কি সুন্দর সুন্দর পিক আপলোড করা ওর, সেখানে শত শত লাইক কমেন্ট। মেয়েরা ক্রাশ খাবেই বা না কেন? ফাজিলটা দেখতে কি কম হ্যান্ডসাম নাকি? আমার জীবনে শাইন না থাকলে হয়তো আমি ওকে আমার ক্রাশ বলে পরিচয় দিতাম। উৎস যাদের সাথে চ্যাট করছে সবার কাছেই আমার অনেক সুনাম করেছে। সব দেখলাম একে একে, অথচ আমি ওর কেয়ার বা কিছুই করি না। কতই না মিথ্যা বলেছে ছেলেটা আমার প্রশংসা করে, বা রিলেশনশিপ ম্যারিডও দিয়ে রেখেছে। এত ফেমাস হওয়ার পরও ম্যারিড দিয়েছে। অথচ আজকাল তো মানুষ 2-4 বাচ্চার মা বাবা হলেও সিঙ্গেল দিয়ে রাখে। কিছুক্ষণ পর আবার একটা মেসেজ এলো। উৎস, কই তুই? আমি এখানে রিপ্লাই করলাম, ভাইয়া উৎস মোবাইলটা ভুল করে বাসায় রেখে চলে গেছে। আমি অনামিকা। আপনি কোথায় ভাবি? আমি বাসায়। কি বলছেন? আমরা সবাই এখানে কাপড়রা এসেছি, আর আপনি উৎসকে একা পাঠিয়ে দিলেন? জানেন এখানে ওর কত ফ্যান ফলোয়ার আছে?
পরে অন্যের দখলে চলে গেলে কাঁদবেন না যেন। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফিজ। ওইদিকে উৎস পৌঁছিয়ে যায়। কিরে ভাবি কই? আরে ও একটু অসুস্থ। সবাই উৎসকে ঘিরে ধরে ভাবি কই ভাবি কই। আশেপাশে কয়েকটা মেয়ে উৎসর সাথে কথা বলছে। সবাই এনজয় করছে প্রোগ্রাম। কাপল ডান্স করছে কাপলগুলো। উৎস আর নিজম দাঁড়িয়ে। এই নিজম উৎসকে খুব বিরক্ত করে, তাই উৎস ওকে ব্লক করেছে। সব দেখে নিয়েছি আমি। হঠাৎ নিজম বলে ওঠে, চলো আমরা দুজন একসাথে ডান্স করি। আর তখনই আমি সেখানে গিয়ে উঠি আর বলি, কেন, আমি কি মরে গেছি? অনু, তুমি? হ্যাঁ আমি। কে এই মেয়ে উৎস? শি ইজ মাই ওয়াইফ নিজুম। ও আচ্ছা, তাই তো বলি। কি? না কিছু না, এনজয় করো, আমি আসছি। এনজয় করুন আপনারা। ওকে, থ্যাঙ্কস। নিজুম চলে যায়। বাহ, তুমি এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তবে কি ভেবে নিব, ঘায়েল করে ফেলেছি? আহ, এতই সহজ? তবে যে হুট করে এখানে চলে এলে? আসলাম আপনার ফোনটা দিতে। উফ, ফোনের উপর ফোন আসছিল। জাস্ট বিরক্ত হয়ে গেছি। এটাই কি কারণ? জি, এটাই কারণ। কারণ যাই হোক, তুমি যে এসেছো এটাই অনেক। কিন্তু প্রোগ্রামটা যে এখানে জানলে কি করে? আপনার বন্ধু মেসেজ করেছিল, তাকে জিজ্ঞাসা করে জেনেছি। কেন জানলে? বারে ফোন দিতে আসতে হবে না, নয়তো সারা রাত ফোনের জ্বালা সহ্য করবো নাকি। আচ্ছা বুঝলাম, এবার হাত ধরো। হাত ধরবো মানে? আরে বাবা, নাচতে হবে তো। আমি নাচবো না। ওই দেখো, সবাই কি সুন্দর করে ডান্স করছে। আমরা এভাবে দাঁড়িয়ে থাকলে লোকে কি বলবে? যা বলে বলুক, তাতে আমার কি। উৎস এবার নিজেই আমার হাত ধরে ওর কাছে টেনে নিল আমাকে। বাধ্য হয়ে আমার ওর সাথে ডান্স করাই লাগলো। জানো, কথাটা বলতে চাচ্ছিলাম না, তবুও বলতে বাধ্য হলাম। কি? তোমাকে শাড়িতে দারুণ লাগছে। আচ্ছা, ধন্যবাদ। শাড়িটাও কিন্তু সুন্দর। আপনার কেনা যে, নিজের কেনা সবই সুন্দর লাগে। ওহো, ওই শাড়িটা? ওই শাড়িটা। যাক, শেষমেশ বেচারি শাড়ি ওর স্থান পেল। কত জায়গায় তো ঘুরলো ফিরলো, দরজায়, ফ্লোরে, অবশেষে নারীতে, মানে তোমাতে। হয়েছে হয়েছে, এবার থামুন। আমি আর নাচতে পারবো না। স্লো ডান্সের সমস্যা তোমার? এবার কিন্তু ধামাকদার নাচ নাচবো। নাচুন, আমি চাই। আমি একাই নাচুন। যা, সং অফ হয়ে গেছে। তুমি বেঁচে গেছো। আরে আরে, ভাবি নাকি? হ্যাঁ, এটাই তোমাদের ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত ভাবির দেখা মিলল তাহলে? তো এত দেরি হলো কেন? আরে আসতোই না, আমি বলেছি তারপর অন্যের দখলে চলে যাবে সে না আসলে, তাই এসেছে। তাই নাকি ভাবি? না মানে ওই তোমরা কি শুরু করেছো? ভাবি এবার লজ্জা পাচ্ছে তো। আচ্ছা চলো, এবার সবাই হালকা পাতলা কিছু খেয়ে নেই। আমি ভেবেছি হালকা পাতলা কিছু খাওয়ার মানে খাবার খাবে। এখন দেখছি সবাই ড্রিঙ্কস করবে। এ নিন ভাবি। না ভাই, আমি এসব খাই না। আরে নিন না, একদিন খেলে কিছু হবে না। না রে, ওকে দিস না, ও এসব সহ্য করতে পারবে না। কে বলেছে পারবো না? দিন তো ভাইয়া। আমি উৎসর ওপর অনেকটা জেদ করে ড্রিঙ্কস করলাম। কিছুক্ষণ পর আমার চোখ ঝাপসা হয়ে আসে। আমি সব ঘোলা ঘোলা দেখি, হেলে দুলে পড়ে যাই। উৎস সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে চলে আসে বাসায়। কোলে তুলে রুমে এনে খাটে শুয়ে দেয়। বলেছিলাম দরকার নেই এসব খাওয়ার, না শুনলো না আমার কথা। আর এখন মাতলামো শুরু করে দিয়েছে। বলি কি, যদি সহ্যই করতে না পারো তবে কি দরকার ছিল খাওয়ার? আমি এতক্ষণে সেন্স হারিয়ে ফেলেছি। হিতাহিত জ্ঞান নেই আমার এখন। আমি মাতাল হয়ে বলছি, কেন খেলাম? কেন তুমি দেখোনি নিজুম আমাকে দেখে হাসছিল? ও কেন হাসবে? যখন তুমি বললে ও সহ্য করতে পারবে না এসব, তখন নিজুম খিক খিক করে হাসছিল, তাই আমি খেয়ে নিয়েছি। ও মাই গড, তুমি জেলাস ফিল করো নাকি? আর আমার বউ দেখছি আজ আমাকে তুমি তুমি করছে। বাহ, একদিনে ড্রিঙ্কস দেখি আপনি থেকে আমাকে তুমিতে এনে দিল। আচ্ছা শোনো, তুমি চুপচাপ ঘুমাও একটু, চোখ বন্ধ করে। সকাল হলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। আরে কই যাও তুমি? শোনো না, আমি উৎসর হাতটা টেনে ধরি। কিছু বলবে? বলো। তোমাকে আজ খুব সুন্দর লাগছে।
তাই বুঝি? সত্যি। আর 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 তুমি সব সময়ই সুন্দর। তাই? হ্যাঁ, তবে তোমার থেকে কম। তাই? তোমার চোখও খুব সুন্দর, তোমার হাসি, আর তুমি পুরোটাই সুন্দর। আচ্ছা, তুমি একটু ঘুমাও, আমি আসছি। ঘুমোবো না। তাহলে কি করবে? গল্প করব। অনু, তোমার এখন ঘুম দরকার, তুমি সজ্ঞানে নেই। কে বলেছে? আমি ঠিক আছি। আচ্ছা, তুমি একটু চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। না, তাহলে আগে আমাকে গল্প শোনাও। কাল শোনাই? না, আজই। আচ্ছা, তুমি চোখ বন্ধ করো, আমি গল্প বলি, তুমি গল্প শুনতে শুনতে ঘুমাবে, কেমন? আচ্ছা। এক দেশে ছিল এক রাজকুমারী। রাজকুমারীটা একটা রাজকুমারকে ভালোবাসতো, কিন্তু একদিন রাজা রাজকুমারীটাকে রাজকুমারীর কাছ থেকে নিয়ে গিয়ে একটা প্রজার হাতে তুলে দিল। কেন? কেন প্রজার হাতে তুলে দিল? কারণ প্রজাটা সেই ছোট্টবেলা থেকে রাজকুমারীকে নিয়ে স্বপ্ন দেখত আর ভাবতো কবে রাজকুমারী বড় হবে আর কবে ওকে আমি আমার ছোট্ট ঘরটাতে আমার ছোট্ট রানী করে আনবো। তারপর? প্রজাটা দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করত, আর তারপর একদিন আল্লাহ প্রজার ইচ্ছাটা পূরণ করে দিলেন। রাজকুমারীকে প্রজাটা বিয়ে করে ঘরে তুলল। রাজা রাজি হলো, তারপরে সব সম্ভব হলো। কিন্তু বিয়ের পরই প্রজাটা জানলো ওর রানীটা অন্য এক রাজকুমারকে ভালোবাসে, আর ভেঙে গেল প্রজার স্বপ্ন। ইস, এখন কি হবে? জানি না কি হবে। আচ্ছা, কি হওয়া উচিত? কি আবার, রানীটার উচিত ওর রাজকুমারটাকে ভুলে যাওয়া, যেহেতু প্রজার সাথে ওর বিয়ে হয়েই গেছে। কিন্তু প্রজা রানীটা যে রাজকুমারটাকে অনেক ভালোবাসে। প্রজাও তো রানীটাকে খুব ভালোবাসে, ছোট্টবেলা থেকে ওকে নিয়ে স্বপ্ন দেখেছে, ভালোবাসে। তা ঠিক। আচ্ছা, রানীর জায়গায় তুমি হলে কি করতে? প্রজাকে ছেড়ে চলে যেতে? না, আমি প্রজাকে ছেড়ে যেতাম না, ভাগ্য মেনে নিতাম আর প্রজার কাছেই রয়ে যেতাম। তাহলে প্লিজ থেকে যাও না, যেও না আমাকে ছেড়ে। আমি তোমাকে খুব ভালো রাখবো অনু, আমি তোমাকে খুব ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে কত স্বপ্ন বলেছি তোমাকে নিয়ে, আমাকে একটা সুযোগ দিয়েই দেখো না প্লিজ। তোমাদের ভালোবাসা মাত্র কয় বছরই বা হবে, কিন্তু আমার ভালোবাসা সে তো যুগ যুগের। এই উৎস, কি হলো তোমার? কাঁদছো কেন তুমি? উৎস কাঁদতে থাকে, কিছুতেই ওর কান্না থামে না। কাঁদে না লক্ষ্মী সোনা, কাঁদে না। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তুমি আমার বর না, আর আমি তোমার বউ। বউ কি কখনো বরকে ছেড়ে কোথাও যায়? পাগল ছেলে। এই বলে আমি উৎসকে জড়িয়ে ধরি, আর উৎস আমার কপালে চুমু খেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এই মুহূর্তেও ভুলে যায় আমার যে 3 মাসের একটা শর্তে আছি। সকাল হতেই আমি চিৎকার করে উঠি, কি করছেন আপনি? ছি ছি ছি, আপনি আপনার শর্তের কথা ভুলে গেছেন? এত বড় অন্যায় আপনি করতে পারলেন? কেন করলেন আমার এত বড় ক্ষতি? দেখো অনু, প্লিজ আমাকে ভুল বুঝো না, তুমি প্লিজ আমার কথা শোনো। কথা শুনবো? ভুল বুঝবো না? কি কথা শুনবো আমি আপনার? আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় অন্যায় করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন আমার সাথে, আর আমি শুনবো আপনার কথা? অনু, আমি কোনো অন্যায় করিনি, নেইনি আমি তোমার দুর্বলতার সুযোগ। তুমি আমার স্ত্রী। হ্যাঁ, স্ত্রী, তবে আমি তো আপনাকে স্বামী মানি না। তাছাড়া আমাদের মধ্যে একটা 3 মাসের চুক্তি ছিল। আপনি হেরে যাবেন বলে আমার সাথে আজ এমন অন্যায় করলেন। আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। আমি এই মুখ শানকে কিভাবে দেখাবো আল্লাহ? আমি বারবার বলেছি ওকে, উৎস এমন ছেলে না যে আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করবে, কিন্তু আমার ধারণাই ভুল ছিল। ভুল ছিলাম আমি। না, তোমার ধারণা ভুল না, ভুল না তোমার ধারণা। তুমি আমাকে অনুমতি না দিলে আমি তোমাকে স্পর্শ করতাম না। তুমি আমাকে বুকে টেনে নিয়েছো বলেই আমি তোমাকে স্ত্রীর অধিকার দিয়েছি, নয়তো এই উৎস কোনো দিন তোমাকে ছুতো না। বুকে টেনে নিয়েছি মানে? গতকাল রাতে তুমি মাতাল অবস্থায় আমাকে জড়িয়ে ধরেছিলে, আর কোনো স্বামী তার স্ত্রীকে ওই অবস্থায় ফেলে চলে যেতে পারে না, কোনো দিন না।
তুমি মনে করে দেখো, আমি বারবার চলে যেতে চেয়েছি, বলেছি ঘুমাও তুমি একটু, কিন্তু তুমি আমাকে যেতে দাওনি। এরপর যদি তোমার মনে হয় আমি অপরাধী, তবে তুমি আমাকে যেই শাস্তি দিবে আমি তা মাথা পেতে নেব। আমি কিছুই শুনতে চাই না, কিচ্ছু না। উফ, এখন আমি শানকে কি জবাব দেব? ও আমাকে কি ভাববে? কেন হলো এমন ভুল আমার দ্বারা? দেখো অনু, তুমি এমন পাগলামো করো না। কোনো ভুল হয়নি আমাদের। আমরা দুজন স্বামী স্ত্রী, পবিত্র একটা সম্পর্কে বাঁধা আমরা। এটা কোনো ভুল নয়, অন্যায় নয়। চুপ, একদম চুপ। আমি কোনো কথাই শুনতে চাই না আপনার। যান এখান থেকে, আমার সামনে থেকে দূর হন। আচ্ছা, আমি যাচ্ছি, তুমি একটু শান্ত হও। উৎস চলে যায় আর আমি কাঁদতে থাকি। তখনই শায়নের ফোন আসে, কিন্তু আমি ওর ফোন রিসিভ করার সাহস পাই না। ফোনটা কেটে দিয়ে মোবাইল অফ করে রাখি। ফ্রেশ হয়ে শাশুড়ি মায়ের রুমে যাই। কিরে মা, উঠলে? হুম, কাল প্রোগ্রামে কেমন এনজয় করলে? ভালোই। শরীর খারাপ নাকি তোর? মুখটা অমন দেখাচ্ছে কেন? এমনি ভালো লাগছে না তাই। আচ্ছা খেয়ে নে, খেয়ে একটু রেস্ট কর, তাহলেই হবে। হ্যাঁ অনামিকা, খেয়ে তুমি রেস্ট করো গিয়ে। কিচেনের দিকটা আজ আমি একাই সামলে নেব। আচ্ছা ভাবি, থ্যাংক ইউ। রাতে উৎস অফিস থেকে বাসায় ফিরে আমার রুমে আসার সাহস পায় না। তবু ধীর পায়ে হেঁটে এসে আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি আগের কথাই অটল এখনো? হ্যাঁ। থেকে যাওয়া যায় না আমার জীবনে। খুব ভালো রাখবো, কোনো দিন কষ্ট দেব না। তুমি যা বলবে তাই শুনবো। যান ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। ডিনার শেষ করে মোবাইলটা অন করি। সারাদিন মোবাইল অফ করে রেখেছিলাম। শাইনের মুখোমুখি হবার সাহস পাচ্ছিলাম না। মোবাইল অন করতেই অনেকগুলো মেসেজ আছে শাইনের। মেসেজগুলো পড়ে আমি শাইনের নাম্বার ফোন দিই। শাইন রিসিভ করেই কান্না শুরু করে। কোথায় ছিলে তুমি? ঠিক আছে তো? কত চিন্তা হচ্ছিল আমার, জানো? ভয় পেয়ে গেছিলাম আমি। ভাবলাম তোমার কিছু হয়ে গেছিল নাকি। ঠিকই ভেবেছ। চুপ কেন বলো? আমার সাথে গত রাতে এমন কিছু ঘটেছে যা হবার কথা ছিল না। আমি আর তোমার যোগ্য নেই এখন। আমি আমার যোগ্যতা হারিয়ে ফেলেছি। ভুল হয়ে গেছে আমার দ্বারা। আমি পারিনি নিজেকে সেফ রাখতে। তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না এভাবে, প্লিজ। কিচ্ছু হয়নি। আমি তোমাকে ভালোবাসি অনামিকা, তোমার শরীরটাকে না। আমি আজই আমার গ্রামের বাড়িতে এসেছি, তাই এতবার ফোন দিয়েছি তোমাকে সকালে। এখানে তেমন নেট থাকে না, রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। যদি তোমার ফোন অন পাই তাহলে ফোন দিব। আমি এখন গ্রামে না থাকলে এক্ষুনি তোমাকে আমার কাছে নিয়ে আসতাম। দাদুর শরীরটা তেমন ভালো না, তাই তাকে দেখতে এসেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি অতি শীঘ্র এসে তোমাকে নিয়ে আসবো আমার কাছে। তুমি তাকে ডিভোর্সের ব্যবস্থা করতে বলো। আর দরকার নেই ওই বাসা থাকার। আর বলেছিলাম চলে আসো, শুনলে না। 3 মাস সময় নিলে। উফ খোদা, আমি তো মানুষ, কত সহ্য করব আমি? আর আমারই মরে যাওয়া উচিত, তাহলে সব সমাধান হয়ে যাবে। এ না, একদম বাজে কথা বলবে না। আমি ফিরে এসে তোমাকে নিয়ে আসব, একটু ধৈর্য ধরো। আচ্ছা, ভালো থেকো, দাদুর খেয়াল রেখো। তুমিও ভালো থেকো, রাখছি। উৎস দূর থেকে দাঁড়িয়ে সব শোনে। আমি ওর দিকে তাকাতেই, খুব ভালোবাসো তোমরা দুজন দুজনাকে, তাই না? হুম। কি বললো? গ্রামে গেছে, গ্রাম থেকে ফিরলেই এসে নিয়ে যাবে আমাকে। আচ্ছা, ও ফিরুক, তারপর যা হয় দেখা যাবে। ঘুমাও একটু। হুম। আমাকে ক্ষমা করে দিও, তোমাদের ভালোবাসার মাঝখানে এসে পড়েছি কাটা হয়ে। আর থাকবো না বিশ্বে তোমাদের জীবনে। দূরে সরে যাব, খুব দূরে, বহু দূরে। কি রে অনামিকা, তুই আজকাল খুব মনমরা হয়ে থাকিস, কি হয়েছে রে তোর? উচ্চর সাথে কি ঝগড়া হয়েছে নাকি? না মা, ও কিছু না। আমি খুব খুশি জানিস। আমি চেয়েছিলাম আমার বৌদিটা আমার মনের মতো হোক। দুজনেই আমার পরিবারটাকে নিজের পরিবার করে নে, নিজের পরিবারের মতো ভাবুক, মায়ার বন্ধনে বেঁধে রাখুক। আর হয়েছেও তাই। তোরা দুই বউ আমার চোখের মনি। মা আমাকে আর ভাবিকে আদর করে জড়িয়ে ধরলেন। সত্যি বাড়ির প্রতিটা মানুষ খুব ভালো। বাবা, মা, ভাবি, ভাইয়া সবাই ভালো। উৎসও ভালো, তবে আমার জন্য হয়তো তার জন্ম না, অন্য কারোর জন্য। আমি বাড়ি ছেড়ে চলে গেলে এই মানুষগুলো খুব মিস করব। কোনো দিন ভুলতে পারবো না এদের। তারা কি আমাকে ভুলতে পারবে? এখন যেমন ভালোবাসে ঠিক তেমনি কি ভালোবাসবে পরেও?
নাকি ঘৃণা করবে আমায়? অনামিকা, কি হলো রে? কিছু না ভাবি। আচ্ছা, আমি একটু আসছি। আচ্ছা যাও। মেয়েটার যে কি হলো হঠাৎ, শুধু মন মারা হয়ে থাকে। হ্যাঁ মা, আমিও সেটা লক্ষ্য করেছি। এক কাজ কর, আজ উৎসকে ফোন দিয়ে বল বাসা তাড়াতাড়ি আসতে, তারপর আমি যা করার করছি। আচ্ছা মা। হ্যালো উৎস। জি ভাবি। ভাই, তুমি আজ একটু বাসায় তাড়াতাড়ি এসো তো। কেন ভাবি? মা তোমাকে আজ একটু তাড়াতাড়ি বাসায় আসতে বলেছেন। আচ্ছা ভাবি, আমি ট্রাই করব। এদিকে প্রায় সন্ধ্যা। মা আর ভাবি মিলে কী সব যেন করছেন, আমাকে কেউ কিছুই বুঝতে দিচ্ছেন না। সন্ধ্যা হলে উৎস বাসায় চলে আসে। ও তো এত তাড়াতাড়ি বাসায় ফেরে না। আজ হঠাৎ দরজা খুলে দাঁড়িয়ে আছি আমি। অনু, জি? মা আমাকে তাড়াতাড়ি কেন আসতে বলছেন? জানি না আমি। আচ্ছা ঠিক আছে, সরো দেখি আমি। উৎস মায়ের রুমে যাই। মা, কি হয়েছে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। যা ফ্রেশ হয়ে আমার রুমে আয়। কি হয়েছে বলবে তো? আগে ফ্রেশ হয়ে আয় তো। উৎস রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। কি হয়েছে বলো তো অনু, কিছুই তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। ভাবি আর মা সারাদিন কি যেন করছে, আমাকে একটু বুঝতেও দেয়নি। আচ্ছা দেখি এখন গিয়ে। আমি উৎসকে 1 কাপ চা করে এনে দিলাম। উৎস চাটা পান করে আমাকে নিয়েই মায়ের রুমে ঢুকলো। কি হয়েছে মা, এখন বলো। মা আমাকে আর উৎসকে 2টা প্যাকেট হাতে ধরিয়ে দেন। কি আছে এতে? আরে ভাই, রুমে গিয়ে খুলে দেখো না কি আছে এতে। এত প্রশ্ন করতে পারো না তুমি? যাও যাও, খুলে দেখো। হ্যাঁ যা, দুজন খুলে দেখ, আর পরে আমার কাছে আয়। আমি আর উৎস রুমে চলে এলাম। প্যাকেট খুলে দেখে একটা শাড়ি আর কিছু জুয়েলারি। উৎস খুলে দেখে আমার শাড়ির রঙেই একটা পাঞ্জাবি ওর প্যাকেটে। এগুলো কেন? শাড়ি পাঞ্জাবি? আমাদের কি আজ বিবাহ বার্ষিকী নাকি? বিয়ের এখন 3 মাসও হয়নি, আর 1 বছর। ওহ তাই তো। আচ্ছা কি আর করার, চলো পরে নেই। মা তো পরে তারপর যেতে বলেছেন তার কাছে। হুম। তো পড়ো। আপনি বাইরে যান। বাইরে কেন যাব? বাইরে কেন যাব মানে? আমি শাড়ি কি আপনার সামনে পরবো নাকি? ওহ তাই তো। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও, আমি পাঞ্জাবিটা পরে নিই আগে। এই কি করছেন? পাঞ্জাবি পরবো, টি শার্টটার ওপরেই পরবো নাকি তাই খুলছি। আপনার কি লজ্জা শরম কিছু নাই নাকি? বউ তুমি আমার, বউয়ের সামনে কিসের লজ্জা শুনি? ধুর, আপনার সাথে কথা বলাই ঠিক না। উৎস পাঞ্জাবি পরেছে আর আমি পিছন থেকে ঘুরে দাঁড়িয়ে আছি। হয়ে গেছে। এবার আমি বাইরে অপেক্ষা করছি আর তুমি শাড়ি পরে এসো। আচ্ছা। সাজুগুজু করতে আবার 1 ঘন্টা লাগিয়ে দিও না। আমি উৎসকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দিয়ে দরজা আটকে দিলাম। শাড়ি পরার কিছুক্ষণ পর আমি দরজার সামনে গিয়ে ডাকলাম, আপনি কি আছেন এখানে? আসছি। আমার শাড়ির কুচিগুলো একটু ধরে দিতে পারবেন? আমি একা একা ঠিক করতে পারছি না। দরজা খোলো। আমি দরজা খুলতেই উৎস আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই যে, কুচি ধরার জন্য রেখেছি, এভাবে চেয়ে থাকার জন্য না। ও হ্যাঁ তাই তো। তারপর উৎস নিচে বসে আমার কুচিগুলোকে ঠিক করে দেয়। শোনো, হুম। সারা জীবন তোমার শাড়ির কুচিগুলো ঠিক করে দেওয়ার অধিকারটুকু চাই, দিবে আমায়? উৎস আমার শাড়ির কুচি ধরে উপরের দিকে তাকিয়ে আমাকে কথাগুলো বলছে। আমি কথা কাটিয়ে বললাম, মা অপেক্ষা করছেন, চলুন তাড়াতাড়ি। ও হ্যাঁ চলো। এই দাঁড়াও দাঁড়াও। কি? তোমার জন্য কিছু চুড়ি এনেছিলাম, দেওয়ার সাহস পাইনি। শাড়ি এনেছিলাম, ছুঁড়ে ফেলে দিয়েছিলে। কাচের ছিল না বলে ভাঙেনি। চুড়িগুলো কাচের, তাই দেইনি। ও আচ্ছা। আমি আজ পরিয়ে দেই চুড়িগুলো। না মানে, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আর কি। কি? মানে ঠিক আছে, দিন। 1 মিনিট, হাত বাড়াও। বাড়ালাম। উৎস আমার হাতে চুড়িগুলো পরিয়ে দিচ্ছে, আর হঠাৎই একটা ভাঙা চুড়ি আমার হাতে লেগে হাতে একটু কেটে যায়, আর আমি শব্দ করে উঠি, আর সাথে সাথে উৎস ঘাবড়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে। কিছু হবে না। বাজে চুড়ি আমার বউকে কষ্ট দিছে। আমি কি জানতাম চুড়িগুলোর মাঝে আমার একটা ভাঙা চুড়িও থাকবে। উফ, খুব লেগেছে না? লেগেছে হাতে, বুকে না যে আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন। উফ সিট। দাঁড়াও, আমি স্যাভলন ক্রিম লাগিয়ে দিচ্ছি। কিছু করা লাগবে না, হালকা একটু লেগেছে, হাত কেটে পড়ে যায়নি। আপনার রিয়াকশন দেখে মনে হচ্ছে না জানি কতখানি কেটে গেছে।
তোমার অল্প আঘাতেও আমার পাহাড় সমান কষ্ট হয়। যদি বুঝতে। মানে? কিছু না। চলুন, মা অপেক্ষা করছেন। ক্রিমটা লাগিয়ে দিয়ে নেই। 1 মিনিট। ক্রিম লাগানোর পর আমি আর উৎস মায়ের রুমে যাই। এতক্ষণে রাত হয়ে গেছে। বাহ, আমার ছেলে আর আমার বৌমাকে তো দারুণ লাগছে। আসলেই মা, খুব সুন্দর লাগছে দুজনকে। এবার বলো কি বলবে। বড় বৌমা? জি মা। যাও, ওদের নিয়ে যাও। কোথায় যাবে? আরে বাবা, চলোই না আমার সাথে, এত কথা কেন বলো? ভাবি আমাকে আর উৎসকে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। ভাবি, এই রাতে ছাদে গিয়ে কি করব? ক্ষুধা পেয়েছে আমার। চলো নিচে, চলো ডিনার করব। আরে আগে তোমরা চলো তো আমার সাথে। ছাদের দরজার সামনে গিয়ে ভাবি বললেন, এবার তোমরা দুজনেই চোখ বন্ধ করো, আমি দরজা খুলবো। চোখ বন্ধ করলে যাব কি করে? আমি দরজা খুলে দুজনকে নিয়ে যাব, এত চিন্তা করা লাগবে না। তোমরা শুধু আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। উফ কি জ্বালা। ওকে ঠিক আছে। আমরা দুজন চোখ বন্ধ করলাম। ভাবি আমাদের দুজনকে হাত ধরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, এবার চোখ খোলো দুজনে একসাথে। 1 2 3 খোলো। আমি আর উৎস চোখ খুলে অবাক। চারিদিকে মোমবাতি জ্বালানো, খুব সুন্দর করে সাজানো হয়েছে মোমবাতিগুলো। মাঝখানে একটা টেবিল আর দুটো চেয়ার। এখানে আছে খাবার আর কিছু মোমবাতি। পাশে দুটো ছোট ছোট বক্স, একটা কেক, ছুরি আর কিছু ফুল। এসব কি ভাবি? সারপ্রাইজ। উফ, এসব কখন করলে তোমরা? ভাবি আজ সারাদিন এগুলোরই আয়োজন করেছেন আপনি আর মা মিলে, আমাকে লুকিয়ে লুকিয়ে না? হ্যাঁ গো হ্যাঁ, মায়ের ইচ্ছে ছিল তোমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা। নাও, হয়ে গেছে আমাদের কাজ, এবার তোমরা এনজয় করো। আর হ্যাঁ, এই বক্স দুটোই দুটো জিনিস আছে, একে অপরকে দিও। আমি যাচ্ছি। ভাবি থ্যাংক ইউ। আপনিও একটা চেয়ার এনে আমাদের সাথে বসুন না। দেখো মেয়ে কি বলে, আমি কাবাব মে হাড্ডি হয়ে কি করব শুনি। তোমরা থাকো, আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ ভাবি। ওয়েলকাম। ভাবি চলে যায়। অনু, হুম। বসো তাহলে। উৎস আমার চেয়ারটা এগিয়ে দিল, আমি বসলাম। উৎস বসলো অন্য চেয়ারটাতে। উৎস বক্স দুটো খুলে দেখে একটা ছেলেদের আংটি আর একটা মেয়েদের আংটি। হাতটা দাও দেখি, পরিয়ে দেই। না থাক, আমি একাই পরে নিব। আরে দাও না। উৎস একাই আমার হাতটা ধরে আমার আঙুলে আংটিটা পরিয়ে দেয়, আর অপর আংটিটা আমার হাতে দিয়ে দিয়ে বলে, এই নাও, এটা পরিয়ে দাও আমায়। আপনি একাই পরে নিন না। সারা জীবন তো থাকবে না পাশে, আংটিটাই না হয় পরিয়ে দাও। তোমার স্মৃতি ভেবে আঙ্গুলে সারা জীবন রেখে দিব। আমি উৎসর হাত থেকে আংটিটা নিয়ে ওর আঙুলে পরিয়ে দিলাম। কয়টা পিক তুলি? সেলফি? প্লিজ না করো না। উৎস আমাদের কিছু সেলফি নাই। তারপর দুজন মিলে আমরা কেক কাটি, জ্বলতে থাকে মোমবাতিগুলো। আমরা খাবার খাই। আমাকে 1 লোকমা খাইয়ে দিবে? আমার না খুব ইচ্ছে ছিল আমার বউয়ের হাতে প্রতিদিন ডিনার করব, কিন্তু পোড়া কপাল আমার। দিবে আজ একটা লোকমা খাইয়ে? আমি উৎসের মুখে খাবার তুলে দিলাম। উৎস দু চোখ জলে ছলছল করছে। আরেক লোকমা নিন। একবার খাই না, আর খাওয়ার সময় কান্না করে না। দাও। আসলে আজকের রাতটা যতদিন বাঁচি মনে থাকবে। এমন সারপ্রাইজ আর কোনো দিন পাবো কিনা জানা নেই। ইচ্ছা করছে 3টে মাস থেকেই যাই মানুষগুলোর সাথে। কে জানে আর কোনোদিন দেখা হবে কিনা। খাওয়া দাওয়া শেষ। চলো তাহলে নিচে যাই, ঘুম পাচ্ছে। চলুন। এই দাঁড়াও, ফুলগুলো তো দিয়ে নেই। উৎস ফুলগুলো হাতে নিয়ে যেই না আমাকে দেওয়ার জন্য চেয়ার থেকে নেমে গিয়ে হাঁটু গেড়ে ছাদে বসেছে, আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। সায়ন ইজ কলিং। উৎসব মুখটা মলিন হয়ে যায়। আমি থতমত খেয়ে যাই। ফোনটা হাতে নিয়ে রিসিভ করি। হ্যালো সায়ন। কেমন আছো অনামিকা? ভালো। তুমি? বাসায় একদম নেট পাওয়া যায় না, তাই বাইরে এসে রাস্তায় ফোন দিতে হয়। থাক, সমস্যা নেই, চিন্তা করো না। সমস্যা হলে ফোন দিতে হবে না, এসে একেবারে ফোন দিও। দাদুর কাছে কাছে থেকো। আচ্ছা ঠিক আছে, নিজের যত্ন নিও। আচ্ছা তুমিও। সায়ন ফোন রেখে দেয় আর উৎস উঠে দাঁড়িয়ে যায়, ফুলগুলো টেবিলে রেখে দেয়। চলো নিচে চলো, ঘুম পাচ্ছে। চলুন। রুমে এসে আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমার ফোন। কি রে, একেবারে ভুলে গেলে আমাদের? দেখতে না হয় আসছিস না,
তাই বলে ফোনও দিবে না? একটা দিন ফোনও তো দিস না, ফোন দিলে রিসিভও করিস না, লাইন কেটে ফোন বন্ধ করে রাখিস। হয়েছে কি তোর? এমন কেন করছিস? বারে, জানো না কি হয়েছে আমার? জানো না এমন কেন করি? তোমাদের ইচ্ছে হয়েছে বিয়ে দিয়েছ, আপদ বিদায় করেছ। আমার ইচ্ছা আমি আর ও বাড়িতে পা রাখবো না। তোমরা সুখে শান্তিতে থাকো। দেখ অনামিকা, উৎসু তোর বাবার বন্ধুর ছেলে, আরও খুব ভালো ছেলে। দেখবে ও তোকে খুব ভালো রাখবে। শুধু সংসারটা মন দিয়ে করে যা, সবাইকে আপন করে নে। দেখবে ওই পরিবার তোর কত আপন। আমার এত কিছু করা লাগবে না, তুমি রাখো এবার ফোন, আমার কাজ আছে। এই বলে ফোনটা আমি রেখে দিই। আমার রাগ এখনো কমেনি তাদের উপর থেকে। তাদের জন্যই আজ আমার জীবনটা এমন। দুই নৌকার মাঝখানে পড়ে আছি আমি। অনামিকা, এই অনামিকা। জি ভাবি, আসছি। কি করছিলে গো? কিছু না ভাবি। গতকালকে সারপ্রাইজটা কেমন ছিল বলো তো? ভালো ছিল ভাবি। জানো, উৎসু না সব সময় আমাকে বলতো অনামিকার বাবা একবার রাজি হোক বিয়ের জন্য, আমি প্রতি মাসে ওকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করব। ও চাওয়ার আগেই সব কিছু এনে হাজির করব। লোকেরাও বউ পালে আর আমিও বউ পালবো। বউকে এত আদর যত্ন করব যে বাবার বাড়ি যেতেই চাইবে না। সত্যি কি আমার দেবর খুব আদর যত্ন করে? আর তাই বুঝি বাবার বাড়ির নামই নাও না? আমি চুপ করে থাকি। থাক ভাই, আর লজ্জা পেতে হবে না। জানো তো, উৎসু খুব ভালো একটা ছেলে। তোমার ভাইয়ের ইনকাম কম, পুরো সংসারের দায়িত্বটা ও নিয়েছে। যাবতীয় খরচও ও চালায়। অন্য কেউ হলে হয়তো এমনটা করতো না। এই যুগের ছেলে চাইলেই টাকা পয়সা ওড়াতে পারতো, কিন্তু ও এমন না। এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝলে? তাছাড়া তোমাকে খুব বেশি ভালোবাসে ও। ওর মুখেই শুনেছি সেই ছোট থেকেই নাকি তোমাকে নিয়ে মনে মনে ও কত স্বপ্ন দেখেছে। আসলেই কেউ মন থেকে কিছু চাইলে আল্লাহ তাকে নিরাশ করেন না। ছেলেটা বড্ড ভালো, ওকে কোনোদিনও কষ্ট দিও না ভাই। আমি আসছি। ভাবি চলে গেলেন, কিন্তু আমার বুকের ভিতর যেন ঝড় বইছে। নিমিষেই যেন সব ভেঙে চুরে যাবে। এত ভালো একটা ছেলেকে আমি দুঃখের সাগরে ফাঁসি দিয়ে কিভাবে নিজের সুখ রাজ্যে পা রাখবো? কিছু ভাবতে পারছি না আমি। এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমায় খোদা? আমি যে কোনো পথ দেখতে পাচ্ছি না। দুজন মানুষ, দুজনই আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, কিন্তু আমি তো একা মানুষ। একজনকে ভালো রাখতে গেলে অন্যজনকে দুঃখ দিতে হবে। কি করব আমি? কি করা উচিত আমার? দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। অনু, জি। শরীর খারাপ? না। তুমি এমন মনমরা হয়ে বসে থাকো কেন ইদানিং? বলো তো, আগের মতো চঞ্চলতাটা যেন নেই আর তোমার মাঝে। কি হয়েছে? কিছু হয়নি। কিছু লাগবে? চা খাবেন? না, কফি খাবো। আচ্ছা বসুন, আমি নিয়ে আসছি। না, তুমি বসো, আমি নিয়ে আসি। আচ্ছা, উৎস আমাদের দুজনের জন্য কফি করে নিয়ে আসি। আমার সাথে একটু ছাদে যাবে? হুম। আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ। আমার আকাশ দেখতে খুব ভালো লাগে। আর রজনীগন্ধা। রজনীগন্ধা কারো প্রিয় ফুল হয়? হবে না কেন, আমার প্রিয়। আর কফি আর ঝুমু বৃষ্টি। ও আচ্ছা। আর কি জিজ্ঞেস করবে না? কি? তুমি তুমি আমার খুব প্রিয়, সব কিছুর ঊর্ধ্বে। আচ্ছা চলুন নিচে যাই। সায়ান ফোন দিয়েছিল? না। তুমি দাওনি? ওর ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। গ্রাম থেকে ফিরলে আমি ওকে ফোন দিতে বলেছি। আচ্ছা অনু। জি। একটা সত্যি কথা বলবে? কি? এই এতগুলো দিন আমাদের এক ছাদের নিচে বসবাস, এই এতগুলো দিনে আমার জন্য কি তোমার মনে এক চিলতেও ভালোবাসা কিংবা মায়ার অনুভূতি হয়নি? আবির্ভাব ঘটেনি? জানি না। মেয়েরা জানি না বললে সেটা জানিনার ভিতরে 90% হ্যাঁ লুকিয়ে থাকে। আমি কোনটা ধরে নিব, 90% নাকি 10%টা? মা ডাকছে, চলুন নিচে চলুন। তোমার ফোনটা নিচে রেখে এসেছো বলে বারবার নিচে যেতে চাইছো, তাই না? যদি তাই ভাবেন তবে তাই। আমি কথাটা বলে নিচে চলে এলাম। নিচে আসতেই দেখি আমার ফোন বাজছে। হ্যালো সায়ন। কোথায় ছিলে তুমি?
সে কখন থেকে ফোন করে যাচ্ছি। ওই তো একটু ছাদে গিয়েছিলাম। ও আচ্ছা, আমি ফিরেছি। এতদিন নানান সমস্যা, নেটের সমস্যা, দাদুর অসুস্থতার জন্য ফোন দিতে পারিনি। তুমি আগামীকাল ঠিক সকাল 9টায় আমার দেওয়া ঠিকানা মতন চলে আসবে। তারপর আমরা ডিভোর্স লেটার এখান থেকে পাঠিয়ে দিব, বুঝেছ? হুম। ফোন রাখছি আমি। আচ্ছা। সায়ন ফোন দিয়েছিল? হ্যাঁ। কি বললো? বললো আগামীকাল সকাল 9টায় ওর কাছে চলে যেতে। তুমি কি বললে? বলেছি আচ্ছা। ওহ অনু, হুম। সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে তুমি? আমি কোনো উত্তর না দিয়ে উৎসের পাশ কাটিয়ে মায়ের রুমে চলে আসি। এখানে ভাবিও বসে আছে। অনামিকা, কি রে এতক্ষণ কোথায় ছিলি? ডাকলাম সাড়া দিলি না। ছাদে ছিলাম মা। কেমন করে চুলগুলো ছেড়ে রেখেছিস? আর চুলগুলো বেঁধে দেই। মা আমাকে কাছে ডেকে আমার চুলগুলো বেঁধে দিলেন। ভাবি আমার হাতের দিকে পায়ের দিকে তাকিয়ে বললেন, এ মা, এত বড় বড় নখ! আমি তো খেয়ালই করিনি এই কয়দিন। এত বড় নখ রাখলে নামাজ হবে না। দাঁড়াও, এক্ষুনি আমি কেটে দিচ্ছি। আজ থেকেই নামাজ পড়তে হবে, কেমন? ভাবি নীল কাটার এনে আমার 2 হাতের নখগুলো কেটে ছোট করে দিলেন। পায়েরগুলো আমিই কাটলাম। উৎস দূর থেকে দাঁড়িয়ে সব কিছুই দেখছে। আমি তাকাতেই ওর দিকে ও চলে গেল। ভাবি দেখেছে উৎস যে দাঁড়িয়েছিল। অনামিকা, উৎসর কিছু লাগবে মনে হয়, যাও তো। আচ্ছা ভাবি, যাচ্ছি। মানুষগুলোর এত আদর, মায়া, মমতা আমি কিভাবে ভুলবো? খোদা, আমি তো এদের মায়ে জড়িয়ে গেছি। এদের ছেড়ে কিভাবে যাবো আমি? রুমে চলে গেলাম আমি। দেখি উৎস কপালে হাত দিয়ে শুয়ে পড়েছে, চোখ বরাবর হাত, নাক চোখ ঢাকার চেষ্টা করছে, ঠিক বুঝতে পারছি না। শুনছেন? এই যে শুনছেন, কিছু লাগবে আপনার? কথা বলছেন না যে? উৎস উঠে বসে পড়ে। হ্যাঁ হ্যাঁ লাগবে আমার। দিতে পারবে আমায়? যা লাগবে আমার পারবে দিতে? কি? আমার তোমাকে লাগবে অনু, তোমাকে লাগবে, শুধু তোমাকে লাগবে। দাও না আমায় এই তুমিটাকে। আমার কিচ্ছুটি চাই না। তুমি সারা জীবন যা বলবে আমি তাই করব। তুমি যদি বলো তোমার গালে স্পর্শ করতে পারবো না, আমি করব না। শুধু তুমি থেকে যাও আমার জীবনে। আমি বাঁচব না তোমায় ছাড়া অনু। আমার দম বন্ধ হয়ে আসে তুমি ছাড়া। নিজেকে ভাবলে প্লিজ অনু, আমি হাত জোড় করছি, আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে সায়নের চেয়ে বেশি ভালোবাসবো। তুমি সায়নকে ভালোবাসো বলেই ও তোমাকে চায়, ভালোবাসে। আর আমি তোমাকে একাই ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তাহলে ভাবো, একবার যদি তুমিও আমাকে ভালোবাসতে, তাহলে আমি আরো কতটা ভালোবাসতাম তোমায়। তোমাদের 2-1 বছরের ভালোবাসার জন্য আমার যুগ যুগের ভালোবাসাটাকে পায়ে পিষে মেরে ফেলো না প্লিজ। আমি সত্যি পারবো না। উৎস কথাগুলো বলেই কাঁদতে কাঁদতে চলে গেল রুম থেকে। রাতে কেউ আমরা ডিনার করিনি। দুজন দুদিকে ঘুরে শুয়ে আছি। ঘুম নেই কারোর চোখেই। হঠাৎ উৎস আমাকে ডেকে বলে, তুমি উঠে একটু বসবে প্লিজ? আমি তোমার কোলে একটু মাথা রাখতাম। এটা আমার তোমার কাছে শেষ আবদার। কাল তো চলে যাবে চিরদিনের মতো আমার জীবন থেকে। আর কোনোদিন আমাদের দেখা হবে না। তুমি চাইলেও আমাদের আর দেখা হবে না। রাখবে আমার শেষ আবদারটা? হুম। আমি শোয়া থেকে উঠে বসলাম। উৎস আমার কোলে মাথা রাখলো। আমার মাথায় একটু হাত রাখবে? একটু চুলে বিলি কেটে দেবে? টেনে দেবে চুলগুলো? ছেলেটা কাঁদছে। ওর চোখের জলে আমার পা ভিজে যাচ্ছে। আমি ওর চুলগুলো আস্তে আস্তে টেনে দিতে লাগলাম। জানো না, আমি তোমাকে নিয়ে জীবনে অনেক স্বপ্ন দেখেছি। এত স্বপ্ন যে তা গুণে শেষ করা যাবে না। কিন্তু দেখো, আমার একটা স্বপ্ন পূরণ হবে না। আসলেই অভাগাদের স্বপ্ন দেখতে নেই, অভাগাদের স্বপ্ন পূরণ হয় না। আপনি খুব ভালো। আপনি আমার থেকেও খুব ভালো একজনকে জীবনসঙ্গী করে পাবেন। দেখে নিয়েন, সে আপনাকে খুব ভালোবাসবে। অনু, চাই না আমার ভালো কাউকে, চাই না আমার অনেক ভালোবাসা। আমি শুধু তোমাকে চাই অনু, তোমাকে চাই। আমাকে ছেড়ে যেও না প্লিজ, যেও না আমাকে ছেড়ে। তুমি ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? উৎস কাঁদতে থাকে সমানে। আমি আমার চোখেও জল অনুভব করছি। কিন্তু কেন এই জল আজ আমার চোখে? কেন উৎসর কান্না আমার বুকে এসে আঘাত করছে? কেন কষ্ট হচ্ছে ওর জন্য আমার?
প্রশ্নের উত্তরগুলো জানা নেই আমার। একটা গল্প শুনবে অনু? হুম বলবো? হুম। এক দেশে অভাগা এক ছেলে ছিল। ছেলেটা একটা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতো মেয়েটাকে বিয়ে করে খুব ভালো থাকবে, মেয়েটাকে নিয়ে মধু চন্দ্রিমায় যাবে, মেয়েটার ছোট্ট ছোট্ট আবদার পূরণ করবে, হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দেবে, চমকে দিবে মেয়েটাকে। আর স্বপ্ন দেখতো অফিস যাওয়ার সময় মেয়েটা ছেলেটার কপালে চুমু দিয়ে বলবে, সাবধানে যেও। ঘুম ভাঙবে ছেলেটার কপালে মেয়েটার চুমু খেয়ে, আর মেয়েটা প্রতি রাতে ঘুমাবে ছেলেটার ঠোঁটের স্পর্শ নিয়ে ওই কপালে। তারপর ওদের নাম ছোট্ট ছোট্ট দুটো রাজকুমার রাজকুমারী হবে। সংসারটা স্বর্গে পরিণত হবে। এক সময় ওরা বড় হবে, ওদের বিয়ে হবে। সেই ছেলেটা মেয়েটা একসাথে বুড়ো বুড়ি হবে। আর একদিন ছেলেটা হঠাৎ করে বুড়িটার আগেই। কথাটা শেষ করার আগেই আমি উৎসের মুখ আটকে ধরি। চুপ, আর বলতে হবে না। উৎস আমার চোখের দিকে তাকালো, হঠাৎ করে উঠে বসে আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে, আর বলতে লাগলো, আমার মরণের কথা যদি শুনতে না পারিস তাহলে আমাকে ছেড়ে গিয়ে মরণ যন্ত্রণা কিভাবে দিয়ে যাবি বল? কিভাবে কিভাবে কিভাবে? উৎস আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ওর পিঠ পর্যন্ত হাত উঠিয়ে ওকে জড়িয়ে ধরলাম না। উৎস কাঁদছে আমিও। তুই কোনো দিন আমাকে ভুলতে পারবি না অনু, কোনো দিন না। দেখে নিস তুই সায়নের সাথে সংসার করলেও ভাবনা জুড়ে শুধু আমিই থাকবো, এই উৎসবই থাকবে। হঠাৎ করে উৎসের মোবাইলটা বেজে ওঠে। আপনার ফোন বাজছে। আমার জীবনেরই 12টা বেজে গেছে। আর ফোন অবিরত বেজে যাচ্ছে। তাই আমি উৎসকে সরিয়ে দিয়ে বললাম, ইম্পর্টেন্ট কল বোধ হয়। উৎস গিয়ে ফোনটা হাতে নিল, রিসিভ করেই বলল, হ্যালো নিজুম। কথাটা বলার সাথে সাথে বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব করলাম। বুঝলাম না নিজুমের নাম নিতেই এত খারাপ লাগছে কেন আমার। নিজুম, কি হয়েছে? কাঁদছো কেন? স্পষ্ট বোঝা যাচ্ছে নিজুম কাঁদছে। তাই উৎস বারবার জিজ্ঞাসা করছে নিজুমকে, ওর কি হয়েছে, কাঁদছে কেন ও? আরে কি হয়েছে বলবে তো? এইভাবে কেঁদে গেলে আমি কিভাবে বুঝবো কান্নার কারণটা কি? আমার সাথে আগামীকাল দেখা করবে? কি হয়েছে আগে বলবে তো নাকি? আমি আগামীকাল তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা, অফিসে এসো, দেখা হবে। না, অফিসে না, অন্য কোথাও। আচ্ছা বলো কোথায়? নিজুম উৎসকে একটা ঠিকানা বলে। তুমি কেঁদো না, আমি আগামীকাল সকালেই আসবো। এখন ঘুমাও তুমি। আসবে কিন্তু? হ্যাঁ আসবো। নিজুম ফোন রেখে দেয়, কিন্তু আমার কেন যেন অস্বস্তি লাগতে শুরু করে। কি বলল নিজুম? দেখা করতে বললো। কেন? জানি না, বলেনি। ও এত রাতে ফোন কেন দিল? ওই যে দেখা করতে চায় সেই জন্য। তাই বলে এত রাতে ফোন দেবে? আর ও কেন দেখা করতে চাইবে আপনার সাথে? তুমি কেন এমন রিয়েক্ট করছো? আমি কিভাবে জানবো ও কেন দেখা করতে চাইছে? আমি কেন রিয়াক্ট করছি তাই না? সেটাই তো, আমি কেন রিয়াক্ট করব? ওকে যান, গিয়ে দেখুন কি বলে। হয়তো বিয়ে করতে চাইবে। ভালোই হয়েছে, আপনার তো বউ রেডিই আছে। এখন শুধু আমার যাবার পালা, আমি গেলেই লাইন ক্লিয়ার। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলেছ। আমার তো নিজুমের কথা মনেই ছিল না, যদিও মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসে। ও হ্যাঁ, সকালেই যাবে তো তুমি, তাই না? আমি কি তোমাকে পৌঁছে দেবো তাহলে? তোমাকে নামিয়ে দিয়ে আমি তাহলে নিজুমের ওখানে চলে যাব নে। আচ্ছা ঘুমাও তুমি। থ্যাংক ইউ নিজুম, আমাকে এতটা ভালোবাসার জন্য। অন্তত তোমার ভালোবাসা পেয়ে হলেও কিছুটা বলতে পারবো কাউকে। উৎস একাকাই কথাগুলো বলেই বালিশ নিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। আর এইদিকে আমার সারা শরীর জ্বলতে লাগলো। এটা কি জিলাসি নাকি অন্য কোনো কারণ? এই উত্তরটাও জানা নেই আমার। সকাল হতেই বাড়ির সবাইকে বললাম বাসায় যাব বেড়াতে কিছুদিনের জন্য। সবাই কথাটা স্বাভাবিকভাবেই নিল। উৎসও যাবে? না মা, ওর নাকি অফিসে কি কাজ আছে, আমাকে দিয়েই চলে আসবে। ও আচ্ছা, সাবধানে থাকিস মা। আপনারাও সবাই ভালো থাকবেন। সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। জড়িয়ে ধরার সাথে সাথে কান্না চলে আসে আমার।
আমি কেঁদে দিই। আরে পাগলি মেয়ে, কয়েকদিনের জন্য যাচ্ছিস, সারা জীবনের জন্য না, কাঁদিস না। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসি। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম উৎসর সাথে। বুকের ভিতরটা খাঁ করছে, অসহ্য ব্যথা হচ্ছে বুকের ভিতর। এই মানুষগুলোকে ছেড়ে কিভাবে থাকবো আমি? উৎস আমাকে বাইক করে নিয়ে যায় সায়নের দেয়া ঠিকানায়। আমি উৎসকে জড়িয়ে ধরে বাইকে বসি। উৎস অবাক হয়ে যায়। নিজের খেয়াল রাখবে, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দেবে। আমি তোমার জন্য সদা প্রস্তুত থাকব। দোয়া করি সুখী হও তোমার ভালোবাসার মানুষটার সাথে। আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, দুজন চুপচাপ। কিছুক্ষণ পর আমার গন্তব্য পৌঁছিয়ে যায়। এইখানে আসতে বলেছে সায়ন তোমাকে? হ্যাঁ। নিঝুমও আমাকে এখানেই আসতে বলেছে। ও, আসলে এই জায়গাটাতে সব জুটি মিল করতো, তাই আর কি। পপুলার জায়গা এটা কাপলদের জন্য। উৎস, ওই ওই, তুমি আমার নাম ধরে ডেকেছো? একবার জড়িয়ে ধরবে আমাকে শেষবারের মতন? উৎস কোনো কথা না বলে আমাকে বুকের সাথে জাপটে ধরে। আমি কান্না করে দিই। উৎস, আমি তোমাকে খুব বেশি মিস করব, খুব বেশি মিস করব। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ, ক্ষমা করে দিও আমায়। আর তখনই নিজম এসে উপস্থিত হয়। উৎস, আর উৎস আমাকে ছেড়ে দিয়ে নিজমের দিকে ঘুরে দাঁড়ায়। নিঝুম, কখন এসেছো? এই তো মাত্রই এলাম। কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? এতদিন কোথায় ছিলে? অফিসেও আসনি? গ্রামের বাড়িতে গিয়েছিলাম, দাদু খুব অসুস্থ ছিলেন তাই। ও আচ্ছা, তো এখন কেমন আছেন তিনি? আছেন কোনো রকম। তো বলো, এত রাতে তুমি এইভাবে কান্না করলে কেন? আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। কি হয়েছে বলো আমাকে। আমি তোমাকে ভালোবাসি, এটা নিশ্চয়ই জানো তুমি। উৎস এবার আমার দিকে ঘুরে তাকালো। দেখো, এইসব কথা এখন রাখো। নিজমের কথাটা শুনে বুকের ভিতর যেন ছোটখাটো একটা ভূমিকম্প হয়ে গেল আমার। জানো, আমার কপালটাই খারাপ। তোমাকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি, একসাথে জবে ঢুকলাম, কিন্তু তোমার মন পেলাম না। ওইদিকে যাকে বিয়ে করলাম সেও আরেকজনকে মন দিয়ে বসে আছে। কি বিয়ে করেছো তুমি? ওই পচা মেয়ে হুট করে বিয়ে করে ফেললে, আর আমাকে জানালেও না? দাওয়াত না হয় নাই দিলে, ট্রিট তো দিতেই হবে। নিজমের বিয়ের কথাটা শুনে কেন জানি শান্তি লাগছে আমার। জোরে একটা নিঃশ্বাস নিলাম। বিয়েটা আসলে হঠাৎ করেই হয়ে গেল, তাই কাউকে জানাতে পারিনি। সিনেমার মতো দাদু মৃত্যুর মুখে দাঁড়িয়ে বললেন, আমার শেষ ইচ্ছা আমার নাতি এবং নাতনির বিয়ে দেখা, আর আমি ওদের দুজনের বিয়ে দেখে মরতে চাই। দাদুর ইচ্ছে আমি যেন আমার চাচাতো ভাইকে বিয়ে করি, তাই বাধ্য হয়ে আমাদের বিয়েটা করতে হয়। কিন্তু বাসর ঘরেই তার মুখে শুনি সে আমাকে স্ত্রীর অধিকার দিতে পারবে না। আর তখনই সায়ান এসে সেখানে উপস্থিত হয়ে উত্তর দেয়, কারণ আমি অনামিকাকে ভালোবাসি। সায়ন, তুমি? হ্যাঁ আমি। আপনি সায়ানকে চিনেন নাকি? এই সায়নে কি সেই সায়ন? অনু, এই সায়ানই তো আমার চাচাতো ভাই, আর এখন আমার বর। উহ সিট, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ক্লিয়ার করি, নিজুম আমার সাথে বোন। আজ জাদুর কথা বাধ্য হয়ে ওকে আমার বিয়ে করতে হয়। গ্রামে নেট ছিল না, আর বিয়ে এসবের ঝামেলার কারণেই আমি এতদিন অনামিকাকে ফোন দিতে পারিনি। এতদিন পর আমি বাসায় কোনো মতন ম্যানেজ করে তারপর মিজুমকে নিয়ে চলে আসি। আর অনামিকা আমার ভালোবাসা, যাকে চিরদিনের জন্য আমার করে নিতে চলে এসেছি আজ। অথচ আমি এসবের কিছুই জানি না। আমি তো এসেছি উৎসের সাথে দেখা করে ওর সাথে আমার মনের কষ্টগুলো শেয়ার করতে। আর এখন এসে দেখি আমারই বরের প্রেমিকা আমারই ভালোবাসার মানুষটার ওয়াইফ। আর আমার বর তাকেই পেতে আমাকে গ্রাম থেকে নিয়ে এসে আমার জায়গা মতো আমাকে ছেড়ে দিয়েছে, আর ও ওর জায়গায় চলে গেছে। সব কিছু এলোমেলো রাখছে। কিছুই এলোমেলো না, এখন সব ক্লিয়ার হলো। তা ভাই উৎস, আপনি তো সবই জানেন। আমি আর অনামিকা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই আমরা চাই দুজন এক হতে। তাই আপনি দয়া করে আমাদের মাঝ থেকে সরে দাঁড়ান, আমাকে আমার অনামিকাকে নিয়ে যেতে দিন। তাহলে তো আমার জন্য আরও ভালো। অনামিকা বইন,
তুমি দয়া কইরা উৎসের জীবন থেকে সইরা গিয়া সায়নের সাথে চইলা যাও। তুমিও তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখী হও, আমারেও আমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখী হতে দাও। এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিলাম, মাথাটা চক্কর দিচ্ছে আমার। কি হচ্ছে এসব? জীবন কেমন গেম খেলছে আমার সাথে। উৎস, সায়ন আর নিজমের কথা শুনে আমার দিকে তাকালো, তাকিয়ে আছে আমার দিকে। এদিকে সায়ন আমাকে বলছে, তাহলে তো জামালা সলভ, চলো তাড়াতাড়ি। আমরা দুজনকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবনি। তুমি উৎসকে, আমি মিজুমকে, তারপর আমরা বিয়ে করে নিব। উৎস আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে নিজম ওর হাত ধরে ওকে টেনে নিয়ে বলে, চলো তো এখান থেকে, ওদের মতো যেতে দাও। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বলছি হাত ছাড়ুন। আমি তো সায়নের হাত ধরিনি, আমি উৎসের হাত ধরেছি। আমি বলছি ছাড়ুন আমার স্বামীর হাত। নিজম হাত ছেড়ে দেয় উৎসর। আমি উৎসর কাছে গিয়ে দাঁড়িয়ে বলি, এই 3টা মাসে যতটুকু ভালোবেসেছ তার থেকে শতগুণ বেশি আমাকে ভালোবাসতে হবে। পারবে না বাসতে? যদি পারো তাহলে আমি প্রতি রাতে আমার কোলে তোমার মাথা রাখতে দিব, চুলগুলো টেনে দিব। শাড়ির কুচি ধরে দিতে চেয়েছিলে না সারা জীবন, সেই অধিকারটাও দিব। পারবে বাসতে? উৎস আমার কথাগুলো শুনে বাচ্চা ছেলের মতন কান্না করে দেয়। আর যেই না আমাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসে, আমি মাথা ঘুরে উৎসর উপর পড়ে যাই। এরপর যখন আমার জ্ঞান ফিরে আসে, আমি তখন আমাকে হসপিটালের বেডে দেখতে পাই। আমার মাথার কাছে বসে আছে উৎস, আর একটু দূরে বসে আছে সায়ন আর নিঝুম। কি হয়েছে? আমি এখানে কেন? কিছু হয়নি, তবে হবে। আমি বিস্ময়ের দৃষ্টিতে উৎসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি, কি হবে? আরে পাগলি, ভয়ের কিছু না, এভাবে তাকিও না। তাহলে কি হবে বলো? বলবো। হুম। তুমি মা হবে। কি? হ্যাঁ, আর আমি বাবা। আমি লজ্জায় দুহাত দিয়ে আমার মুখ ঢেকে ফেলি, আর উৎস আমাকে জড়িয়ে ধরে। ওদিকে সায়ন আর নিজম দুজনের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ পর আমি ওদের কাছে ডেকে বলি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর উনি চান তুমি আর নিজম একসাথে থাকো, আর আমি এবং উৎস। বিয়ে একটা পবিত্র বন্ধন, এই বন্ধন চিরদিন অটুট থাকুক। কথাগুলো বলেই আমি নিজমের হাতটা সায়নের হাতে তুলে দিলাম। সুখী হও তোমরা। আমার ভালোবাসার মানুষটাকে কোনোদিন কষ্ট দিও না ভাই। আমার জীবন দিয়ে আমি অনুকে আগলে রাখবো। আর তুমিও আমার ভালোবাসার মানুষটাকে কোনো দিন আঘাত করো না। ও আপনি চিন্তা করবেন না, আপনার ভালোবাসার মানুষকে আঘাত না করলেও আমার সন্তানের বাবাকে তো আমি আঘাত করতেই পারি। হি। দুজনকে নিয়ে নতুন করে জীবন শুরু করো। দুজনকে এতটা ভালোবাসো যাতে কারো মনে কোনো দুঃখের চাপই না থাকে। সুখী হও। সায়ন আমার হাতে হাত রেখে বলল, নিজের খেয়াল রেখো। আমি মিজুমকে নিয়ে একদম গ্রামে চলে যাব। তোমাদের বেবি হলে জানিও, এসে দেখে যাব। আসি। আমি মাথা ঝাঁকিয়ে চোখ বন্ধ করে বললাম, হুম। আসি তাহলে। এসো। সায়ন আর নিজম চলে গেল। আর কতক্ষণ এখানে থাকবো? ডাক্তার বলেছে একটু পরেই বাসায় নিয়ে যেতে পারবো। তাহলে চলো তাড়াতাড়ি বাসায় যাই। আমাদের 3 মাসের সংসারকে জন্মান্তরের সংসার করতে হবে যে, আমাদের ঘরটাকে নতুন করে সাজাতে হবে যে। উৎস আমাকে ওর বুকের সাথে লেপ্টে নিয়ে বলল, ভালোবাসি। আমি হাসতে হাসতে উত্তর দিলাম, ভালোবাসি কিনা জানি না, তবে তোমায় ছেড়ে থাকতে পারবো না। সবশেষে ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।